এই বলে রাখি, আজকের গল্পটা কিন্তু তোমাকে মন দিয়ে দেখতে হবে। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে আমি ঠিকঠাক এক্সপ্লেন করতে পারি নাই। আজকের গল্পটা এক্সপ্লেন করতে গিয়ে সত্যি বলতে আর একটু হলে আমার মাথাটা 360 ডিগ্রি ঘুরে যেত। যখন তোমার মনে হবে এই তো হয়তোবা গল্প শেষ, তখনই দেখবে নতুন টুইস্টের সাথে আরও একটা মাথা ঘোরানো মুহূর্ত। সিনেমাটার নাম সাহো। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটাই হয় ওয়াজি নামের একটা সিটিকে দেখিয়ে। বিশ্বের সব থেকে বড় মাফিয়া গ্রুপের আস্তানা এখানে। আর এই গ্রুপকে নিয়ন্ত্রণ করছে তাদের লিডার পৃথ্বীরাজ এবং তার ছেলে দেবরাজ, এরা দুজনে। তবে তার কিছু সময় পরেই তাদের গ্রুপে এমন একজন আসে যে পরবর্তীতে তাদের এই গ্রুপটাকে অনেকটা উঁচুতে নিয়ে যায়। তাদের জন্য সে ছিল যুগান্তকারী এক সত্তা, যার কারণে পরবর্তীতে পৃথ্বীরাজ তার ছেলে দেবরাজকে বাদ দিয়ে তার রাইট হ্যান্ড রয়কে এই গ্রুপের লিডার বানিয়ে দেয়। আর সেখান থেকেই এই ঘটনা বর্তমানে ফিরে আসে, অর্থাৎ কথাগুলো সবকিছু ফ্ল্যাশব্যাক ছিল। বর্তমানে রয় তার নিজের সমস্ত কালো টাকাগুলোকে বৈধ করার জন্য ইন্ডিয়াতে একটা হাইবারনেশন কোম্পানি স্টার্ট করতে চায়, যার কারণে তাকে পার্লামেন্টের কিছু উপরস্থ মন্ত্রীদের সাইন নিতে হবে। তবে সবার কাছ থেকে সাইন নেওয়া গেলেও একজনের কাছে এসে তারা আটকা পড়ে যায়। সে নাকি সাইন করবে না, কিন্তু অবশেষে রয়্যাল লোকেরা তাকে তার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দিয়ে সাইন করিয়ে নেয়। তাদের কার্যকলাপ শুরু হয়ে যায়। একদিক থেকে তাদের 2 লাখ কোটি টাকা ভর্তি একটা জাহাজ ইন্ডিয়াতে আসছে প্রজেক্ট স্টার্ট করার জন্য, আর অপর দিক থেকে রয় নিজে ইন্ডিয়াতে আসছে আজ। তবে হঠাৎ করে রাস্তাতেই একটা ট্রাক এসে রয়ের গাড়িকে ধাক্কা মেরে দেয়, আর রয় সাথে সাথেই মারা যায়। এই সিনটাকে মনে রাখবে, গল্পের পরবর্তী সময়টাতে এখানে বিশাল একটা খোলাসা হবে। এখান থেকেই সিন চেঞ্জ হয় এবং সরাসরি পুলিশ স্টেশনে আমরা সবাইকে একটা চুরির কেস নিয়ে দুশ্চিন্তা করতে দেখি। শহরে চুরি হয়েছে, তাও সামান্য নয় কিন্তু কোটি টাকা চুরি। এই বিষয় নিয়ে কথাবার্তা চলতে চলতেই জানা যায় শহরে নাকি ইতিমধ্যে আরও একটা চুরি হয়ে গিয়েছে, আর এবার নাকি আরও বড় চুরি হয়েছে। পুলিশেরা কিচ্ছু খুঁজে পাচ্ছে না, কি করবে তারা, কিভাবে হচ্ছে এই চুরি। তাই এই চুরির সাথে সম্পৃক্ত যেই কয়জনকে শনাক্ত করা হয়েছে তাদের প্রত্যেককে ধরে নিয়ে আসা হয়। তবে এখানে তাদেরকে জিজ্ঞাসা করার পর ভিন্ন একটা বিষয় ফুটে ওঠে। তারা নাকি জানেই না যে তারা চুরিতে সাহায্য করেছে, তাদেরকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছিল। একজনের কাজ এটা ছিল যে সে শুধুমাত্র হাওয়াতে গুলি করবে, আরেকজনের কাজ ছিল সে শুধুমাত্র একটা বাস নিয়ে সেখানে দাঁড়াবে, একজনের কাজ ছিল সে জুয়েলারি শপে ঢুকবে, আবার কয়েকজনের কাজ ছিল বাইরে তারা নাচানাচি করবে যেন সাধারণ লোকেদের নজর কাড়তে পারে তারা। এভাবে তাদের এক একজনকে এক এক কাজ দেওয়া হয়, কিন্তু এই সমস্ত কাজগুলোকে মিলিয়ে আসল মানুষটা যে কি করছে সেটা কেউ জানে না। তবে অবশেষে যে লোকটা গাড়ি থেকে টাকা ট্রান্সফার করেছিল তাকে জিজ্ঞাসা করা হয়, তুই সবার শেষে তোর কাজ শেষ করেছিস, বল ওই গাড়িটা কোথায় ছিল, কেমন দেখতে ছিল। কিন্তু লোকটা তাদের জানায় সে তো চোখেই দেখতে পারে না, সে কিভাবে বলবে। তাকে শুধু বলা হয়েছিল যেন সে ব্যাগটাকে নিয়ে গাড়িতে রেখে দেয়। আর এভাবেই একটা মাস্টারপিস চুরি হয়ে যায় এখানে। তারপর এই চুরির পেছনে তদন্ত করার জন্য একজন আন্ডারকভার পুলিশ অফিসারকে নিযুক্ত করার ডিসিশন নেওয়া হয়। তবে তাদের এই কেস সলভ করতে দরকার অত্যন্ত দক্ষ একজন অফিসার, এর নাম হলো ডেভিড। তার সহায়তায় তারা এমন একজন অফিসারকে খুঁজে বের করে যে নাকি আজ পর্যন্ত কোনো কেসে ব্যর্থ হয়নি। তারপরে আমরা সেই অফিসার অশোককে দেখতে পাই। আর এই হলো আমাদের আজকের সিনেমার মূল চরিত্র। সামনে অ্যালেক্স নামক একটা লোককে সেখানকার এক মাফিয়া ডন আজ সুযোগ মতো কাবু করে ফেলেছে। অ্যালেক্সকে তারা মেরে ফেলবে, আর তখনই অশোক সবাইকে বলতে শুরু করে এই লোকটাকে আমার চাই। যার কারণে আন্নার সমস্ত লোকজন তার উপর হামলা করতে শুরু করে, কিন্তু সে তাদের প্রত্যেককে এক এক করে মারতে মারতে অবশেষে অ্যালেক্সকে বাঁচিয়ে নিয়ে আসে। গাড়িতে অ্যালেক্স তাকে বলছে, আমাকে তুমি বাঁচিয়েছো, কি চাও আমার থেকে বলো, আমি দেবো তোমাকে। আর এখানেই অশোক তাকে বলে ওঠে ইনফরমেশন চাই। অপরদিকে ওয়াজি সিটিতে রয় গ্রুপের প্রত্যেকেই ডিসকাশন করছে যে রয় মারা গিয়েছে, এখন তার চেয়ারে কে বসবে। আর তার রাইট হ্যান্ড যার নাম হলো ইমরান, সে তাদেরকে জানায় রয়ের ছেলে যে আজ পর্যন্ত এই গ্রুপ থেকে অনেকটা দূরে রয়েছে, সেই বিশাঙ্ক আজকে এখানে ফিরতে চলেছে। এই বলতে বলতেই দেখা যায় অপরদিকে রয়ের ছেলে বিশাঙ্ক একটা হেলিকপ্টারে করে এসেছে, আর সেখানকার সমস্ত ড্রাইভারদেরকে মেরে ফেলে, কারণ সে মনে করছে হয়তোবা তার বাবার মৃত্যুর পেছনে এদেরই হাত রয়েছে। এদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে অশোকের কাছে এসেছে কিছু লোক। সেখানে তারা অশোকের কাছে এই চুরির পেছনে যার হাত রয়েছে তাকে খোঁজার দায়িত্ব নিতে বলে, কিন্তু অশোক প্রথমবারেই না করে দেয়। তবে তাদের জোরাজোরিতে এবং কোনো এক সময় যখন সে জানতে পারে যে সেখানে নাকি তাদের ডিপার্টমেন্টে অমৃতা নামক একটা মেয়ে রয়েছে, সে রাজি হয়ে যায়। অপরদিকে অমৃতাকে আমরা দেখতে পাই, সে তার নিজের একটা কেস সলভ করতে এখানে এসেছে। এখানে 3টা মার্ডার হয়েছিল, আর এই বিষয়টাতেই সে তদন্ত করছে। তখনই সেখানে অশোক চলে আসে। অশোক এখানে এসে এই সমস্ত ক্লু এবং এখানে পড়ে থাকা সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে তাকে বলতে শুরু করে এই মার্ডারের পেছনে কয়েকজন নয়, মাত্র একজনের হাত রয়েছে।
আর সে তার পার্সোনাল কোনো কারণেই তাদেরকে মেরেছে। আর এই মার্ডার সম্পর্কিত এমন অনেক কিছু তাকে বলে দেয় যেগুলো সম্পূর্ণ সঠিক। তার কেস সলভড। আর অমৃতাকে সে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চায়। অশোক তার দলের সবাইকে নিয়ে এই চুরির পেছনে রহস্য খোঁজার চেষ্টা করছে। আর এদিকে রয় গ্রুপের সমস্ত মেম্বারদের মধ্যে কথাবার্তা হচ্ছে। পৃথ্বীরাজের ছেলে দেবরাজকে নাকি রয়ের ছেলে বিশাঙ্ক তার অনুপস্থিতিতে অনেকটা অপমান করেছে। এমন দুই একটা কথায় গ্রুপের সবাই হাসতে শুরু করে তার ওপর। এমনকি দেবরাজের বাবাও তার ওপর হাসছে, যার কারণে হঠাৎ করেই সে তার বাবার গলা চেপে ধরে আর তাকে বলতে শুরু করে, জানো রয়কে কে মেরেছে? রয়কে আমিই মেরেছি, কারণ আমি এই গ্রুপের লিডার হিসেবে অন্য কাউকে দেখতে চাই না। আর এই বলেই তার বাবাকেও সে এখানে মেরে ফেলে। আর রয়ের ছেলে বিশাঙ্ককে মারার জন্য সে লোক পাঠিয়ে দেয়, কিন্তু রয়ের রাইট হ্যান্ড ইমরান কোনোরকমভাবে বিশাঙ্ককে তাদের থেকে বাঁচিয়ে নেয়। আর এদিকে আমাদের এই সমস্ত চুরির মেইন হেড তাকে দেখানো হয়। এর নাম হলো মুকেশ। সে তার নেক্সট চুরির জন্য প্ল্যানিং করছে। অশোক তার দলবল নিয়ে এখানে রিসার্চ করছে। তারা তাকে একটা কফি শপের সিসিটিভিতে লক্ষ্য করে। তার পোশাক আশাক এবং অন্যান্য কিছু বিষয়াদি খুঁটিয়ে দেখার পর তারা বুঝতে পারে যে এই কফি শপে হয়তো বা সে আজকেও আসবে। কিন্তু সেখানে সময় মতো পৌঁছানোর পরেও দেখা যায় যে সেখান থেকে মুকেশ ইতিমধ্যেই চলে গিয়েছে। তবে অমৃতা সেখানে একটা নিউজ পেপার লক্ষ্য করে। ওই চোর এখানেই বসেছিল। নিউজ পেপারের জায়গাটা ছেঁড়া, কিন্তু নিচের পাতায় কিছু লেখার ছাপ পড়ে গেছে। পেন্সিল দিয়ে ওগুলোর ওপর আঁকার পর যে নামটা ভেসে ওঠে সেটা হলো আরমানি। জানা যায় আরমানি হলো একটা নাইট ক্লাব, অর্থাৎ সে আজ রাতে ওই নাইট ক্লাবে যাবে। তাই তারা সময় মতো সেখানে পৌঁছে যায়। কিন্তু চোরের এখানে আসার আগের মুহূর্তে অশোকের সাথে কথা বলতে বলতে অমৃতা একটু ড্রিঙ্ক করে ফেলেছে, যার কারণে সেই অবস্থাতে অশোকের উপর সে ফ্ল্যাটিং শুরু করে দেয়। আর অশোক আগে থেকেই তার উপর একটু দুর্বল, যার কারণে অমৃতার এই কার্যকলাপের জন্য আবারও একবার চোর এখান থেকে পালিয়ে গিয়েছে। অমৃতার ওপর ডিপার্টমেন্ট থেকে অনেকটা চাপ এসে পড়ে, কিন্তু অশোকের কাছে জিজ্ঞাসা করলে জানা যায় ওই চোরের সাথে নাকি অশোক কথা বলেছিল। আর এগুলো তারা কেউই জানে না। আসলে সুযোগ মতো সময় বুঝে অশোক তার এমন একটা সময় কথা বলতে যায় যখন মুকেশ অর্থাৎ ওই চোর অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে কৌশলে তার ভেতর থেকে অশোক অনেকটা কথা বের করে নিয়ে আসে। তার নেক্সট চুরিটা নাকি সে ব্ল্যাক বক্স নামের একটা বস্তুকে করবে। রয় গ্রুপের হেড যখন ইন্ডিয়াতে তার কালো টাকা নিয়ে ফিরছিল তখন নাকি তাকে এক দুর্ঘটনা সাজিয়ে মেরে ফেলা হয়েছিল। আর তার সমস্ত টাকাগুলোকে অর্থাৎ 2 লাখ কোটি টাকা চুরি করে নেওয়া হয়েছিল। আর এই ব্ল্যাক বক্সেই সেই টাকার সমস্ত ইনফরমেশন আছে। কোথায় আছে সেটা জানা যাবে, আর এটাই সেই লকারের চাবি। তবে ওই বক্স কোথায় তারা কেউই বর্তমানে জানে না। তাই তার পরবর্তী টার্গেট হলো এই ব্ল্যাক বক্স। ওদিকে অমৃতাকে ডিপার্টমেন্ট থেকে অনেকটা অপমান করা হয়েছে, তাই সে উপরে কোনায় দাঁড়িয়ে। তখন সেখানে অশোক চলে আসে, অমৃতাকে এসে সান্ত্বনা দেয়। আর এতটা সময়ের মধ্যে অমৃতার সাথে তার একটা ভালোই সম্পর্ক গড়ে উঠেছে। অমৃতা তাকে জানায় তার নাকি নিজের ছায়া ব্যতীত আর কেউই নেই। আর তখনই অশোক তাকে আশ্বস্ত করে, তোমার ছায়া তোমার সাথে না থাকলেও আমি সবসময় থাকবো তোমার সাথে, কারণ অশোকেরও নাকি নিজের বলতে কেউ নেই। অপরদিকে রয় গ্রুপের একজন মেম্বার যার নাম হলো কালকি, সে এসেছে ইন্ডিয়াতে। এখানে ব্ল্যাক বক্স নিতে এসেছে সে, কিন্তু তখনই তার উপর দেবরাজের লোকেরা হামলা করে দেয়, কারণ এই টাকাটাকে দেবরাজ নিজের নামে করতে চায়। সে যদি অন্যদের হাতে পড়ার আগেই এই টাকাগুলোকে নিজে বের করতে পারে তাহলে সব টাকা তার হয়ে যাবে। তবে কালকি কোনোরকমভাবে বেঁচে যায় এখানে। আর ওই ব্ল্যাক বক্সটাকে তার কথা মতো একটা ব্যাংকে লুকিয়ে রাখা হয়েছে। সময় সুযোগ বুঝে সে ওটাকে পরবর্তীতে নিয়ে যাবে। তবে অদ্ভুত রকমভাবে এখানে একটা রহস্যের খোলাসা হয়। এতদিন আমরা ডেভিড নামের যে অফিসারকে দেখেছিলাম, আসলে সে ওই চোর অর্থাৎ মুকেশের হয়ে কাজ করছিল। এখন যে কথাগুলো বলবো মন দিয়ে শুনতে হবে তোমাকে। বিষয়গুলো ভালো মতো না বুঝলে গল্পের পরের অংশ তোমার মাথার উপর দিয়ে যাবে, তাই চোখ কান খোলা রাখবে। কিন্তু মুকেশের কথাতেই ডেভিড কাজগুলো করছিল। তখন ওই চোর অর্থাৎ মুকেশ তাকে ব্যাংক থেকে টাকা চুরি করে পালিয়ে যেতে বলছে। কথা মতো সে চুরি করে নিয়েছে টাকাগুলো, কিন্তু দেখা যায় অবশেষে ডেভিড নাকি চোরের উপর বাটপারি করলো, অর্থাৎ মুকেশকে সে ধোকা দিল। ডেভিড তার কথা মতো কাজ না করে নিজেই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর মুকেশ তার পেছনে। আর এতক্ষণে আরও বিশাল একটা টুইস্টের খোলাসা হয়। জানা যায় ডেভিড আসলে এতক্ষণ মুকেশের হয়ে নয়, অশোকের হয়ে কাজ করছিল, যেটা মুকেশ বুঝতে পারেনি। আসলে এতক্ষণ আমরা যাকে অশোক হিসেবে জেনে এসেছিলাম এর নাম হলো সাহো। তাহলে অশোকটা আবার কে? অশোক হলো এই চোর যার নাম এতক্ষণ মুকেশ হিসেবে জানানো হয়েছে। ওই চোরটা আসলে ছিল একজন আন্ডারকভার পুলিশ এজেন্ট। এতক্ষণ সাহো অশোক সেজে তাকে পুলিশ ডিপার্টমেন্টের কাছে এরকমভাবে উপস্থাপন করেছে যেন সে নিজেই অশোক, আর আসল অশোক একজন চোর। অর্থাৎ এতক্ষণের এই সমস্ত চুরির প্ল্যানিং এবং চুরিগুলো অশোক করছিল না, বরং অশোক রূপে সাহো করেছে। আর অমৃতা এই বিষয়গুলো জানতে পেরে অনেকটাই ভেঙে পড়েছে। অশোক অমৃতাকে জানায় সে অবশ্যই এখন চায়নাতে রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই সে ঠিকই চায়নাতেই রয়েছে। সমস্ত মৌজ মস্তিতে ব্যস্ত সে। দেবরাজ এসেছে কারানা নামক একটা গ্রামে।
সেখানে সমস্ত মানুষজনদেরকে সে নিজের হয়ে কাজ করাতে চায়, কিন্তু ওই গ্রামের লিডার কোনো মতে এতে রাজি নয়। তবে নিজের জীবন বাঁচাতে সে দেবরাজের কথায় রাজি হয়ে যায়। অমৃতা সাহকে খুঁজতে খুঁজতে চায়নায় তার লোকেশন পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাকে গিয়ে উল্টাপাল্টা ফায়ার করতে শুরু করে, কিন্তু কোনো এক সময় সাহ তাকে ভালো মতো বোঝায়, আর এতে করে যেন অমৃতাও তার কথায় সাড়া দিচ্ছে, কারণ সাহর সাথে সে অনেকটা সময় কাটিয়েছে। আর তার ডিপার্টমেন্ট মনে করছে হয়তোবা অমৃত তার সাথেই কাজ করেছে, এজন্য তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে অমৃতাকে দেবরাজের লোকজন তাদের সাথে ধরে নিয়ে যায়। এখন সাহকে তারা অমৃতার নাম দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার কারণে এখন সাহ দেবরাজের হয়ে বিশাঙ্কের ওই তৃতীয় লকারটাকে, যে লকারে আরও বিশাল পরিমাণে টাকা রয়েছে, সেটাকে চুরি করে নিয়ে আসবে। অপরদিকে অশোক ওয়াজি সিটিতে চলে এসেছে। তবে এখানে টুইস্টের ওপর টুইস্ট দেখা যায়। অশোক ডেভিডকে হুমকি দিচ্ছে, যদি সাহ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি না পাই তাহলে তোমার পরিবার কিন্তু হুমকির মুখে। আর এদিকে সাহ সরাসরি বিশাঙ্কের কাছে বলছে, দেবরাজ আমাকে তোমার লকার চুরি করার কথা বলেছে, কিন্তু আমি তোমার হয়ে দেবরাজের 2টো লকার চুরি করে দেব, কিন্তু এর বদলে অমৃতাকে আমার কাছে জীবিত নিয়ে আসতে হবে। যার কারণে দেখা যায় দেবরাজের বিরুদ্ধে কাজ করতে গিয়ে যখন অমৃতাকে তারা মেরে ফেলবে, তখন বিশাঙ্ক অমৃতাকে বাঁচিয়ে নেয়। এখন সাহ নিজের প্ল্যানিং অনুযায়ী দেবরাজের বিল্ডিংয়ে বোম ফিট করে ফেলেছে, আর সেই বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথেই তার 2 লকার একদম উপরের ফ্লোর থেকে ভাঙতে ভাঙতে নিচ পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে এই 2টো লকারকে নিয়ে যাওয়ার জন্য 2টো ট্রাক ছিল, আর এই ট্রাকগুলো সাথে করে নিয়ে সাহ বেরিয়ে পড়ে। কিন্তু পুলিশ যখন সেখানে চলে আসে, সেখানে একটা আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং ভেঙে ফেলা হয়। সে আগে থেকেই প্ল্যান করেছিল যে সে ওই সময়টাতে চুরি করবে, যে সময়টাতে তার পাশের বিল্ডিংয়ে আন্ডার কনস্ট্রাকশনের কারণে সেটাকে ভেঙে ফেলা হবে, যার কারণে পুলিশ তাকে খুঁজে পায় না। কিন্তু দেখা যায় অমৃতা এখন পুলিশের সাথে হাত মিলিয়ে নিয়েছে, কারণ সে এখানে এসেছিলই একটা প্ল্যানিং নিয়ে, সাহকে তার ধরতে হবে। অর্থাৎ এতক্ষণ সে শুধুমাত্র সাহর সাথে নাটক করে গিয়েছে, তবে এতটা সময় তার সাথে কাটানোর পর সে তাকে আসলেও ভালোবেসে ফেলেছে, যার কারণে সাহকে বাঁচাতে সে চেষ্টা করছে। আর এতক্ষণে ওয়াজি সিটির পুলিশ তাদের এক বিশেষ জেট নিয়ে সাহর পিছু করতে শুরু করে। ওই লকারের 2 গাড়িটাকে তারা ব্লাস্ট করে দেয়। এখানে একটা চরম অ্যাকশন সিনের সাথে সাহ তাদের থেকে একটা জেট প্যাক নিয়ে নেয়, আর অপরদিকে সাহকে বাঁচাতে গিয়ে অমৃতা হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। সাহ তার জেট প্যাক নিয়ে অমৃতাকে বাঁচাতে ছুটে যায়, আর সাহ তাকে গিয়ে বাঁচিয়ে নেয়। তবে তারা দুজনেই সমুদ্রের পানিতে পড়ে যায়। আবার এখানেও এক টুইস্ট, আসলে যে 2টা ট্রাক তারা ব্লাস্ট করে ফেলেছিল, ওই 2টা ট্রাক খালি ছিল, শুধুমাত্র শোপিসের জন্য এগুলো। ওই 2টা ট্রাকে কোনো টাকাই ছিল না, টাকা ভর্তি আসল ট্রাক অন্য একটা রাস্তা দিয়ে চলে গিয়েছে। ঘটনার কোনো এক পর্যায়ে সাহকে কারানা গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আর এদিকে অমৃতার সাথে দেখা হয় অ্যালেক্সের। এখানে অ্যালেক্সের কিছু কথাবার্তা, আর অপরদিকে যখন কালকে ওই লকার খুলে ভেতরে ঢুকে এক বিশাল রহস্যের উন্মোচন হয়। জানা যায় সাহ আসলে হ্যানন ত্যানন কেউ নয়, রয় গ্রুপের মালিক রয়ের ছেলে। এই বিষয়গুলো জানতে পেরে অশোক সোজা বিশাঙ্কের কাছে চলে যায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, যদি রয়ের আসল ছেলে সাহ হয়ে থাকে তাহলে তুমি কে? তখন বিশাঙ্ক তাকে বলে, আমি হলাম রয়ের রাইট হ্যান্ড ইমরানের ছেলে। তারা নাকি চাইলে দেবরাজকে একদম শুরুতেই মেরে ফেলতে পারত, কিন্তু সাহ চেয়েছিল সে তাকে একদম নিঃস্ব করে ফেলবে এবং তিলে তিলে মারবে তাকে। আর এই বিষয়গুলোই কলকি ওই লকারের ভেতরে দেখছে, কারণ যে লকারের ভেতরে 2 লাখ কোটি টাকা থাকার কথা ছিল, সেখানে গিয়ে কালকি দেখতে পায় সেখানে কোনো টাকাই নেই, শুধুমাত্র এই গ্রুপের লিডার রয় এবং তার ছেলের ছবি, যেখানে রয়েছে সাহ। আর এই বিষয়গুলো দেখে তার প্যানিক অ্যাটাক হয়, আর যেহেতু আগে থেকে তার একটা রোগ ছিল, সে নিজে ওষুধ খেতে না পেরে মৃত্যুবরণ করে সেখানে। আর এদিকে সাহ অবশেষে তার মিশন সাকসেস করতে পেরেছে। সে দেবরাজের চোখে মৃত্যুর ভয় দেখছে, তাকে নিঃস্ব করে ফেলেছে সে, তাকে একদম শেষে মেরে ফেলা হয়। আর পরবর্তী মুহূর্তে রয় গ্রুপের পরবর্তী লিডার হয়ে ওঠে সাহ, এবং অমৃতার সাথে দেখা করার মধ্য দিয়ে শেষ হয় আজকের সিনেমা সাহ। আসলে টুইস্টের ওপর টুইস্ট ছিল সিনেমাটা, কিভাবে সম্ভব এতগুলো টুইস্ট একসাথে, আমার মাথায় এখনো ঘুরছে। যদি গল্পে আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমার ভুল এগিয়ে আসে, ক্ষমা করে দেন। তবে যাই হোক, যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইকের বাটন তোমারই জন্য। যদি কোনো টুইস্ট বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে গুছিয়ে বলো, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো। নতুন হলে সাবস্ক্রাইব করো, স্ক্রিনে 2টো ভিডিও বেশি উঠেছে, যে কোনো একটা দেখতে পারো। আর গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।